প্রতিদিন ১.৫ থেকে ২,০০০ মানুষ ঢুকছে জনসংখ্যার চাপে ক্রমশ নুয়ে পড়া তিলোত্তমা নামের এই শহরে। বছরের হিসাবে এই সংখ্যাটি ৬ লাখ। কিন্তু ঢাকার কলেবর বাড়ছে কতটা? জীবিকার জন্য হন্য হয়ে আসা প্রান্তের মানুষেরাই বা কি পাচ্ছে উচ্চবিত্তের এই শহরে? রোজগারে ঢাকার স্বাস্থ্য আর বিকেন্দ্রীকরণের স্বপ্ন নিয়ে আজ দিনভর প্রচারিত হয়েছে বিশেষ রিপোর্ট। দিন শেষে আজকের এখন প্রকাশে এ নিয়ে আমাদের আলোচনা। এর জন্য স্টুডিওতে যোগ দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম এবং আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহমুদ রাকিব। এবং অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবেন সাবেক পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান, উনিও আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপনাদের সবাইকে আজকের এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি আমি আজহার লিমন। মাহমুদ রাকিব, প্রথমে আপনাকে দিয়েই শুরু করতে চাই। আজকে যে রিপোর্টটি সারাদিন প্রচারিত হয়েছে তাতে বহুবার আপনি রোজগারের শহর ঢাকা শব্দটি ব্যবহার করেছেন এবং রোজগারের উদ্দেশ্য তো ভালো থাকা। আপনার কাছে আমার প্রথমেই জানতে চাওয়া, কেমন আছে ঢাকা এবং যারা রোজগার করতে আসে তারা কেমন আছে? যদি এক কথায় বলি, রোজগারের শহর ঢাকা মানুষের চাপে পিষ্ট হয়ে আছে এখন এই মুহূর্তে। এবং ঢাকার যে ধারণ ক্ষমতা, ঢাকার যে সেবা দেওয়ার সক্ষমতা, ঢাকার যে সেবা সংস্থাগুলোর আছে তা কিন্তু দিন দিন ঢাকার মানুষের ভারে নুয়ে পড়ছে। এর যতটুকু না দায়ী সেবা সংস্থাগুলো, আমি রিপোর্ট করতে গিয়ে যা পেয়েছি তার চেয়ে কিন্তু বেশি দায়ী মানুষের উপচে পড়া ভিড়। ঢাকা শহরে একদম মানুষ এখন গিজ করছে। স্যার ভালো বলতে পারবেন, স্যার নিয়ে গবেষণা করেন, রাজুক চেয়ারম্যান রয়েছেন, সাবেক পরিকল্পনা মন্ত্রী রয়েছেন। আমি গিয়ে যেটি দেখেছি, যদি বাংলাদেশে প্রতি বছর মানুষ হারার যে হার, এটি হলো 1.28% মতো আমি যেটি পেয়েছি। মানুষ বাড়ার যে হার, প্রবৃদ্ধি। কিন্তু আশ্চর্যজনক হলো ঢাকা এই হারটি হলো 4 থেকে 7% পর্যন্ত। আপনি বুঝতে পারছেন, প্রতি বছরই 4 থেকে 7% দেশে যে পরিমাণ মানুষ বাড়ার যে হার সেটি হলেও 1.5% কম, কিন্তু ঢাকা শহরে সেটি হলো 4 থেকে 7% বেশি। আবার যদি বলি, আমি যেটি পেয়েছি বিভিন্ন গবেষণায়, বিভিন্ন পরিসংখ্যানে, বাংলাদেশে যে মোট চাকুরি, এই চাকুরির 40%ই হলো ঢাকা কেন্দ্রিক। তাহলে মানুষ কেন আসবে না? ঢাকাকে আমি দেখেছি যেটি আমার প্রতিবেদন তৈরি করতে গিয়ে সব দিক দিয়ে ঢাকাকে করে রাখা হয়েছে একদম কেন্দ্রবিন্দু। সচিবালয়, এদিকে বিচার বিভাগ, আপনি যদি বলেন গার্মেন্টস সেক্টর, সেবা খাত, লেখাপড়া, বিভিন্ন যে আমাদের সরকারি চাকুরি বাহিনী, সব কিন্তু ঢাকা কেন্দ্রিক। অর্থাৎ ঢাকা। মোহাম্মদ রাকিব, এখানে আপনাকে একটু থামাই। তার মানে হলো বিকেন্দ্রীকরণের যে স্বপ্ন, যেটি আমাদের সরকার প্রধানমন্ত্রী বলেছেন, বিশেষজ্ঞরা বলছেন, সেই স্বপ্ন পথে অনেক দূরে আছে ঢাকা। এখন আমি আমাদের সঙ্গে যে অনলাইনে যুক্ত আছেন আমাদের সাবেক পরিকল্পনা মন্ত্রী, এবং উনি একই সঙ্গে এখনও স্যার আপনি পরিকল্পনা মন্ত্রণালয়ের যে সংসদীয় কমিটি সেটির সভাপতি। কোথায় আটকে আছে এই যে বিকেন্দ্রীকরণের স্বপ্ন? স্যার শুনতে পাচ্ছেন আমাকে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সঙ্গে অন্য যে দুজন সম্মানিত আলোচক এসছেন। আপনি তো কয়েকটি পরিসংখ্যান বললেন, একটি পরিসংখ্যান আমাকে আটকে উঠেছে, আমি আগে শুনিনি। এইটা হয়তো আমার ল্যাকিং। এইটা 40% দেশের চাকুরি বললেন শব্দটা, এমপ্লয়মেন্ট, কাজ। আপনাদের রিপোর্ট অনুযায়ী ঢাকা, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। ঢাকা শহরে বাস করে দেশের কত ভাগ মানুষ? প্রফেসর মইনুল এখানে আছেন, আর ভালো বলতে পারবেন। 2 কোটি ধরলেও তো 18 ভাগের মানে 9 ভাগের 1 ভাগ। বাংলাদেশের টোটাল পপুলেশনের 9 ভাগের 1 ভাগ বাস করে ঢাকায়, আর 40% চাকরি আপনি বললেন ঢাকায়। সুতরাং বুঝতেই পারছেন চাকরির চাপ এখানে সবচেয়ে বেশি। এটা পপুলেশন সায়েন্স যারা করেন, মইনুল ইসলাম সাহেব এবং আমাদের রাজুকের চেয়ারম্যান মহোদয় আছেন, তাদের কাছে নানা তথ্য আছে। আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, এই দেশে জন্ম, এই দেশে বেড়ে ওঠা এবং গ্রামে বেড়ে উঠে শহরে এসেছি। আমিও নানান ধরনের চাকরির সুযোগের সন্ধানে জীবনটা কাটালাম এখানে। আমার নিজের চোখে কি দেখলাম এখানে, আমি বলতে চাই কেন মানুষ ঢাকায় আসে। কারণ ঢাকা আমাদের হৃৎপিণ্ড বাংলাদেশের। এই হৃৎপিণ্ড একটাই হয়। অর্থনৈতিক হৃৎপিণ্ড বেশি হতে পারে, কিন্তু আমাদের দুর্ভাগ্য অর্থনৈতিক হৃৎপিণ্ড একাধিক গড়ে উঠতে পারে নাই।
চট্টগ্রামের যে সম্ভাবনা ছিল সেইটাও আমরা দেখছি বাংলাদেশের জন্মের পর ধীরে ধীরে শত চেষ্টার পরেও চট্টগ্রামের যে সম্ভাবনা ছিল সেটাও বাড়েনি। আরও দুই একটি জায়গা সিলেট, খুলনা, রাজশাহী যেভাবে বাড়ার কথা ছিল বিভিন্ন শিল্পে বা এমপ্লয়মেন্টে, শিক্ষায়, স্বাস্থ্যে ওইভাবে বাড়েনি। সকল কিছু ঢাকা কেন্দ্রিক হয়েছে। এইটা সরকারে আমরা যারা ছিলাম, এখন আছি, আমাদের আগে যারা ছিলেন, উইলি নিলি ইচ্ছায় বা অনিচ্ছায় ঢাকার উপরে এই নজর পড়েছে। আমরা বাস করি ঢাকায়, আমরা যারা বিভিন্ন দায়িত্বে আছি বা বাস করি ঢাকায়, এবং আমাদের সকল কর্মকাণ্ড ঢাকা ভিত্তিক। আমাদের সঙ্গে এই দেশের এই যে 18 কোটি মানুষ যারা 16 কোটি ঢাকার বাইরে বাস করে, তাদের জীবন জীবিকা নানা কাজ আমাদের কাজের সঙ্গে জড়িত। তারা বাধ্য হয়ে ঢাকায় আসতে হয়। স্যার এখানে আপনাকে একটু প্রশ্ন করতে চাই স্যার, এর মানেই তো, এর জন্যই তো বিকেন্দ্রীকরণ। সেই বিকেন্দ্রীকরণের সেই স্বপ্নটা, সেই উদ্যোগটা যেটা তো করার দায়িত্ব যারা সরকারে আছে তাদেরই, সেটি কেন বাস্তবায়ন হচ্ছে না? এটা এর উত্তর তো আপনারই সবচেয়ে ভালো জানা স্যার। ভালো সবচেয়ে জানি না, আমার ধারণা আছে। এইটা স্বপ্ন নয়, এটা আমাদের দায়িত্ব। আমাদের সংবিধান, আমাদের রাষ্ট্রের মূল যে দলিল, পরিষ্কার বলা আছে বাংলাদেশ আঞ্চলিক ভিত্তিতে স্থানীয় সরকারের মাধ্যমে একটি রাষ্ট্র হিসাবে গড়ে উঠবে। এর সরকার ব্যবস্থা কেন্দ্রে থাকবে একটি কেন্দ্রীয় সরকার, এবং সম্পূর্ণভাবে পর্যায়ক্রমে স্বায়ত্তশাসিতভাবে স্থানীয় সরকার গড়ে উঠবে উপজেলা, জেলা ইত্যাদির মাধ্যমে। এইটা কিন্তু সাংবিধানিক দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্য, আমি যে বললাম, এককেন্দ্রিক রাষ্ট্র আমাদের, ওয়ান নেশন, ওয়ান কান্ট্রি, ওয়ান হাউস, ওয়ান এভরিথিং, হুইচ ইজ ট্রু। ফলে হয়েছে কি, ওয়ান অপরচুনিটিও হয়ে গেছে বাংলাদেশের জন্য। একটা লোক যে সাতক্ষীরায় বাস করে, একটা ছেলে বা মেয়ে সুনামগঞ্জে বাস করে, তার জীবনের সম্ভাবনার জন্য ঢাকার দিকে তাকাতে হয়। সুনামগঞ্জে বা সিলেটে সুযোগ কম। এই জন্যই আমাদের স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণের প্রশ্নটা খুবই খুবই জরুরি। বাট আমি স্বীকার করব, মুখে আমরা যতটা না বলি, বাস্তবে আমরা এটা করতে পারিনি। হয়তো আমরা যারা ক্ষমতার কেন্দ্রে এই মুহূর্তে আছি বা আগে যারা ছিলেন, সকলেই এক ধরনের শর্ট সাইটেডনেস, হাতের কাছে যেটা, এইটাকেই আপন মনে করে আমরা কাজটা করেছি। কোনো কিছু বড় করব ঢাকায়, বড় সাহেব, বড় অফিস, বড় শিক্ষা প্রতিষ্ঠান, স্যার অনেক আলোচনাও কিন্তু হয়েছে। এর আগে হাইকোর্ট ঢাকা থেকে স্থানান্তরের কথা উঠেছে, এরপর সচিবালয়েও স্বর্ণের কথা বলা হয়েছে, এবং সেগুলো কেন হয়নি আপনার কাছেই আমরা এই প্রশ্নের উত্তর জানবো। আমাদের সঙ্গে রাজুকের চেয়ারম্যান রয়েছেন আমাদের সঙ্গে। আপনার কাছে একটু জানতে চাই, ঢাকা শহর নিয়ে সেই 1960 সাল থেকে অনেক পরিকল্পনা হয়েছে। এই শহরকে, একটা শহরের যদি বাসযোগ্য করতে হয়, সেই 3টা জিনিসের মধ্যে অন্যতম হলো পরিবেশগত ভারসাম্য, সামাজিক সমতা প্রয়োজন। সেই জায়গায় এই শহর বারবার, এখানে একটা ড্যাপও আছে, এই শহর বারবার বসবাসের অযোগ্যের তালিকায় আছে। একটু জানতে চাই যে এই যে সমতা, সামাজিক সমতা, রাজুক প্রায় 13টি সম্ভবত, আমার যদি ভুল না হয়, আবাসন প্রকল্প এখানে বাস্তবায়ন করেছে। এর মধ্যে প্রান্তের যারা মানুষ, এই যে যারা রোজগারের উদ্দেশ্যে ঢাকায় আসে, তাদের জন্য, গরিব মানুষদের জন্য আসলে কতটা বা কি আছে এই রাজুকের প্রকল্পের মধ্যে? অনেক ধন্যবাদ, এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন। অ্যাফোর্ডেবল হাউজিং নামে একটা প্রজেক্ট বর্তমান সরকার এসেই ঘোষণা দিয়েছেন, এবং রাজুক আমরা 4টি স্থানে এই অ্যাফোর্ডেবল হাউস যেটা প্ল্যান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এটা একদম যারা কর্মজীবী মানুষ, প্রান্তিক, তাদের একটার সাইজ হলো 300 বা 350 স্কোয়ার ফিট, এবং আরেকটা হলো 515 স্কোয়ার ফিট। কতজন মানুষের জন্য এটা করা হবে? এটা কমপক্ষে 5 লক্ষ। আমাদের রাজুক আমরা 4টে প্রকল্প বাস্তবায়ন করব। আমাদের পূর্বাঞ্চলে একটা অংশ, উত্তরে একটা অংশ, আমাদের শ্যামপুরে একটা অংশ, আর একটা হলো সনপাড়া ডেমরায় হবে। খুবই ভালো উদ্যোগ। এটা কত দূর আছে বাস্তবায়ন? এটা প্ল্যান অলরেডি করা হয়ে গেছে, এবং আমাদের ন্যাশনাল হাউজিং আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা করছেন, এবং পুরা দেশে করা হবে, শুধু বাংলাদেশে না, প্রতিটি ডিস্ট্রিক্ট ইয়াতে করা হবে। এবং তাদেরকে উদ্দেশ্য একটাই, যেখানে আমাদের স্লাম পপুলেশন আছে। আমি যেমন উদাহরণ দিতে পারি যে আমাদের এই যে করাইল বস্তি গুলশানে,
ওখানেও যারা আছেন তাদেরকে ওখানেই করা হবে। এবং গত সপ্তাহে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং তথ্যমন্ত্রী মহোদয় অনেক গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম। এখানের যে প্ল্যানটা উনি মাননীয় প্রধানমন্ত্রীর আশা হলো যে মানুষ যত গরিবই হোক, যারা ঢাকায় থাকবে তাদেরকে ফ্ল্যাট দিতে চাই। নিশ্চয়ই এটি নিশ্চয়ই ভালো উদ্যোগ। আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম আছেন আমাদের সঙ্গে। ডক্টর মইনুল, কি মনে হয় এই এত বছর পর নিশ্চয়ই এটি আপনি সাধুবাদ জানাবেন যে রাজুক এই শহরে যারা খেটে খাওয়া, এই শহরের চাকা যারা ঘোরায় তাদের জন্য একটা প্রকল্প নিয়েছে। এটা কি আপনার কাছে কি মনে হয়, এটা মানে এই এত বছর পর এর সময়টা কি মানে এখনো প্রস্তাবনার পর্যায়ে আছে? কি মনে হয়, মানে এটা কি আপনার কাছে ভালো মনে হচ্ছে জনসংখ্যার ব্যবস্থাপনার বিজ্ঞানের দিক থেকে? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে সম্মানিত আরও তিনজন আলোচক যারা রয়েছেন। যে কথাগুলো বলেছিলেন, যে প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি যেটা বলেছেন যে হ্যাঁ এই উদ্যোগটাকে আমি কিভাবে দেখি। আমি ব্যক্তিগতভাবে অবশ্যই উদ্যোগটাকে সাধুবাদ জানাবো, নো ডাউট। কিন্তু কথা হলো যে এই পরিকল্পনাটা তো আরও অনেক আগে করা দরকার ছিল। আজকে যে নগরের যে জনসংখ্যার এই যে গত সুমারিটি যেটি হয়ে গেল জনশুমারি, সেখানেই আমরা দেখতে পেয়েছি যে নগরে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় 32% মতো। কিন্তু যদি ইউএন জাতিসংঘের সংজ্ঞা যদি ব্যবহার করি তাহলে প্রায় 40% মতো কিন্তু আমাদের ইতিমধ্যেই নগরবাসী আছে। এখন এই নগরবাসীর সংখ্যা কিন্তু আরও বাড়বে এবং যে গতিতে, যেটা একটু আগে বলছিল একদম শুরুতে যে তার যে রিপোর্টিংটা ছিল যে পপুলেশন গ্রোথ রেটের জায়গা থেকে, দেখেন যে দেশের যে সামগ্রিক যে জনসংখ্যার গ্রোথ রেট 1.22%, তার দ্বিগুণেরও বেশি কিন্তু হচ্ছে নগর জনসংখ্যা বৃদ্ধির হার। এবং এটি কিন্তু 2030 সালে যদি চিন্তা করেন ঢাকা শহর পৃথিবীর 4র্থ জনবহুল শহরে পরিণত হবে। তার জনসংখ্যা হবে, যে প্রজেকশন আছে ইউএন পপুলেশন থেকে আমরা দেখতে পাই 2,80,00,000 মতো মানুষ হয়ে যাবে। এখন সেই প্রেক্ষাপটে আজকে দেখেন, আজকে 2024 চলছে, এখন যে প্রেক্ষাপটে এই প্রকল্পটা নেওয়া হয়েছে, এই প্রকল্পটা অর্থাৎ দেশের যে মানুষগুলো আছে অর্থাৎ নগরবাসী যারা আছে তাদের কাছে কতটুকু প্রতিনিধিত্ব করছে। হ্যাঁ, আমি ইসলাম, আমি বস্তির কথা শুনেছি, হিসাব আছে নিশ্চয়ই আপনিও জানবেন যে বস্তির কথা যেটা বললাম, বস্তিবাসীর সংখ্যা সম্ভবত এখন 40 লাখ প্লাস। এটাও নিয়ে ব্যাপার আছে। দেখেন 2014 সালের যে শুমারি হয়েছিল বস্তির শুমারি, সেখানে ছিল 22 লক্ষ। এবার যে জনশুমারি হয়ে গেল এবার এসেছে 18 লক্ষে পৌঁছে গেল, ধরেন কমে গেছে। হ্যাঁ, এখন এই বস্তি কমে যাওয়ার পিছনে এর মধ্যে শুভঙ্করের কিছু বিষয়ও আছে। আমরা সংজ্ঞা পরিবর্তন হয়ে যায়, একটা শুমারি থেকে আরেকটা শুমারিতে যখন যাই, বস্তির ডেফিনেশন কি এগুলোর উপর একটা ব্যাপার আছে। আবার একটা দেখার বিষয় হচ্ছে নগরের যে এলাকাটা, সেই এলাকাটাকে আমি কিভাবে ডিফাইন করছি, সে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে নাকি এর বাইরে। তো এই সংজ্ঞাগত জায়গাগুলো বিষয় রয়েছে। কিন্তু মোটা দাগে যাই বলি না কেন, আমাদের বাংলাদেশে ঢাকা শহরটা কিন্তু প্রাইমেট সিটি, এটা হচ্ছে একটা মুখ্য শহর। আমরা কিন্তু এই গৌণ শহর বেশি তৈরি করতে পারিনি, যার জন্য এখানে মানে কাজের সন্ধানে বলেন আপনি, এটা যেটাকে আমরা বলি থেকে অনেক ক্ষেত্রে বলি অর্থনৈতিক কারণ, কখনো বলি সামাজিক কারণ, যেখানের মধ্যে শিক্ষা স্বাস্থ্যের মতো ব্যাপার রয়েছে, ওই জিনিসগুলো একই সাথে দেখা যায় পরিবারের সাথে সঙ্গ দেওয়ার ব্যাপার রয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যেটা আমাদের পরিকল্পনার মধ্যে আনতে হবে, সেটি হচ্ছে পরিবেশগত কারণ। আজকেই যে রিপোর্টিংটা করা হয়েছে সর্বশেষ যে আরবান হেলথ সার্ভে 2021-এর যে সার্ভেটি হয়েছে, সেই সার্ভের যে ফাইন্ডিংসে আমরা দেখতে পেয়েছি যে বস্তিতে যে মানুষগুলো বসবাস করে, যারা এই বস্তিতে এসে মাইগ্রেট করে স্থানান্তরিত হয়ে এসেছে, তার 7% কিন্তু হচ্ছে এই পরিবেশগত কারণে এবং হ্যাঁ জলবায়ুগত কারণে। এখন যদি সেন্সাসের তথ্যে যাই তাহলে সেন্সাসও দেখা যায় 1% টোটাল যত 1% কিন্তু আপনার এই এনভায়রনমেন্ট রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত রয়েছে সার্বিকভাবে। আমার একটা ঝুঁকির মধ্যে আছে। আমার একটা সহজ প্রশ্ন, এই বিষয়গুলো অনেক আলোচনা হয়েছে, আলোচনা হয়, কিন্তু এই যে সময় যাচ্ছে, সরকারেরও সদিচ্ছার কথা জানা যায়, নির্বাচনী ইশতেহার, মাননীয় সাবেক মন্ত্রীও আমাদের সঙ্গে আছেন, হচ্ছে না কেন? অভাবটা কোথায়, কি মনে হয় আপনার? আমি একটা উদাহরণ দিই আমার ডিসিপ্লিনের মধ্য দিয়ে। আমি তো পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষক, আমাদের একটা জনসংখ্যা নীতি আছে। আমার এই সম্মানিত আমি পরিকল্পনা মন্ত্রী, সাবেক পরিকল্পনা মন্ত্রী মহোদয়, উনি যথেষ্ট আঁকিবুল, ভালো, উনি যথেষ্ট আন্তরিক, আমি জানি। এখন এই যে পরিকল্পনার মধ্যে যদি মনে চিন্তা করি, এই নীতিটা কোথায় আছে? আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে জনসংখ্যা নীতি। ওই জনসংখ্যা নীতির মধ্যে দেখেন 2012 সর্বশেষের জনসংখ্যা নীতি, ওখানে বলা আছে 5.12-তে নগরমুখিতা নিরুৎসাহিত করা ও পরিকল্পিত নগরায়ন। এর জন্য কি করতে হবে? গ্রাম থেকে শহরে স্থানান্তর নিরুৎসাহিত করার লক্ষ্যে গ্রাম ও শহরের নাগরিক সুবিধাসমূহের ব্যবধান কমাতে হবে, গ্রামে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং পরিকল্পিত নগরায়নের সাথে সংশ্লিষ্ট সকল বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। এখন এই 3টা আমি দেখতে পাচ্ছি যে চ্যালেঞ্জ আমাদের রয়েছে এবং এই যে পলিসিটা রয়েছে, এই পলিসিটা বাস্তবায়নের জন্য
জন্য একটা জাতীয় জনসংখ্যা কাউন্সিল আছে, পরিষদ আছে। বিগত 12 বছরে আপনার এই কাউন্সিলের কোনো সভাই অনুষ্ঠিত হয়নি। তাহলে আপনি সুশাসনের কথা যদি বলেন আমাকে, এবং এই যে পলিসি বাস্তবায়ন করার জন্য কিন্তু অনেকগুলো বডি আছে, তাদের সমন্বয় গিয়ে কাজ করতে হয়। এখন আমি হয়তো একাডেমিক দৃষ্টিতে বলছি, আমি মনে করি অবশ্যই একটা নীতি যখন তৈরি করা হয়, এই নীতির জন্য সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, কৌশলগুলো রয়েছে, এর একটা অবজেক্টিভ ইভালুয়েশন লাগবে, পর্যালোচনা লাগবে। তাহলে এই কাজগুলো যদি আমরা না করি তাহলে কি হবে? আপনি তো শুরুতে বলেছেন তিলোত্তমা ঢাকা শহর, আসলে কি তিলোত্তমা আমরা তৈরি করতে পেরেছি? আপনার প্রতিবেশী দেশে, আমরা বিদেশে বিভিন্ন জায়গায় যাই, আমরা অন্যান্য দেশগুলোর সাথে তুলনা করি। আমি একটু আগে বলেছি ঢাকা হবে 30 সালের মধ্যে 4র্থ জনবহুল নগর। মুম্বাই আমাদের পিছনে পড়ে যাবে, আপনার ব্রাজিলের সাও পাওলো আমাদের পিছনে পড়ে যাবে। তাহলে আমাদের সামনে থাকবে কারা? সামনে থাকবে চীনে। তার মানে ডক্টর মইনুল ইসলাম, এই অবস্থায় আমাদের নীতি এবং পরিকল্পনার ব্যাপারটাই হলো সবচেয়ে জি, এর সাথে যুক্ত রয়েছে আমাদের যে পার্সপেক্টিভ প্ল্যান, এটা চমৎকার পরিকল্পনা করেছে 2041-এর যে আলোকে যাচ্ছে। 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা করেছে, 9ম পঞ্চবার্ষিক পরিকল্পনা যাবে। তো ওখানে যে টার্গেটগুলো আছে, যে লক্ষ্যগুলো আছে, সেগুলোকে আমরা কি অর্জন করতে পেরেছি? আমরা কি সেগুলোর অবজেক্টিভ মূল্যায়ন করতে করি? মানে মূল বিষয়টা হচ্ছে আমরা আবারও আপনার কাছে আসব। আমরা একটি বিরতিতে যাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন প্রকাশ। দর্শক, আমরা আলোচনা করছি আজকে রোজগারের ঢাকা এই শিরোনামে, এই ঢাকা শহরের বিকেন্দ্রীকরণের স্বপ্ন এবং ঢাকা শহরের স্বাস্থ্য নিয়ে। আমরা আবারও আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত সাবেক পরিকল্পনা মন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির যিনি সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান স্যার, আপনার কাছে যেতে চাই। ঢাকা শহরকে বিকেন্দ্রীকরণ করাটা রাতারাতি সম্ভব নয়, এটা আমরা সবাই জানি। এবং যেহেতু এইখানে সরকারি বেসরকারি সবগুলো প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার, মানুষ জীবিকার কাজেই আসেন, জনসংখ্যা বেশি থাকার কারণে এই রিক্সা চালক যারা, তারাও এখানে সেই রিক্সা চালাতে ঢাকা শহরেই বেশি ভাড়া পাওয়া যায় বা এখানেই জীবিকাটা হয়। কিন্তু প্রশ্ন হলো যে যেই শহরে 10 ভাগ মানুষও ব্যক্তিগত যানবাহন ব্যবহার করেন না, সেইখানে আমরা দেখছি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, মেট্রো রেল, গণপরিবহন সবাই স্বাগত জানাচ্ছে। সেখানে সাধুবাদ জানানো ছাড়া কোনো উপায় নেই, কিংবা সেটা অবশ্যই সাধুবাদ জানাতে হবে। কিন্তু এই ঢাকা শহরের আশপাশের যে এলাকাগুলো বা আশপাশের যে জেলাগুলো, বড় বড় শহরগুলোতে আমরা দেখি যে টোকিওতে বিভিন্ন আশপাশের বড় বড় শহর থেকে এসে সেখানে অফিস করছে। এই ঢাকার আশপাশে আছে মুন্সিগঞ্জ, আছে মানিকগঞ্জ, নরসিংদী। সেইখান থেকে অফিস করার তো একটা ভালো যোগাযোগ ব্যবস্থা তো অন্তত করে দিতে পারতেন, কিংবা এই নতুন যে যুক্ত হওয়া যে ওয়ার্ডগুলো রয়েছে, আপনি যদি দেখেন যে প্রত্যেকটা এই শনির আখড়াতে গেলে এই যেখানে নিম্নবিত্তরা থাকবে প্রত্যেকটা জায়গায় কিন্তু সড়কের অবস্থা খুবই খারাপ। তো এই কাজগুলো কেন করছে না? বা আপনার কাছে জানতে চাই যে এই যে যারা রোজগার করে তারা আসলে থাকবে কোথায় এই শহরে? ধন্যবাদ, অনেক বড় প্রশ্ন। আমি একটা কথা আপনাকে বলতে চাই, হতাশ হওয়ার কোনো কারণ আমি দেখছি না। খুবই জরুরি এটা কাজটা করতে হবে দ্রুত সময় যাচ্ছে, কিন্তু হতাশ হওয়া অনেক। কেন বলছি, বিগত 1.5 দশক যাবৎ বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে দায়িত্ব পালন করছে। আমিও কোনো কোনো সময় সরকারের মধ্যে ছিলাম। কিছু অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ এই সরকার গ্রহণ করে, যেটা ফল আমরা ইতিমধ্যে দেখছি, আগামীতে আরও বেশি দেখব। যেমন মাননীয় প্রধানমন্ত্রীর একটা ঘোষণা, গ্রাম হবে শহর। এই মনস্তাত্ত্বিক পরিবর্তন আসছে। গ্রামের সবচেয়ে বড় যে কাজটি এই সরকার করেছে, যেটা ঢাকার দিকে যে আসার একটা প্রবণতাকে আক্রমণ করবে, সেটা গ্রামে বিদ্যুতায়িত করেছে। সকল বাড়িতে এখন বিদ্যুৎ আছে। মানুষ কিন্তু উন্নত জীবনের আশায় শহরের দিকে আসছে। এখন গ্রামে বিদ্যুৎ পাচ্ছে, যদিও আমি স্বীকার করবো ট্যাক্সই বিদ্যুৎ এখনও হয় না, লোডশেডিং হচ্ছে, তবুও যেহেতু আছে এটা স্টেবল হবে আমি আশা করি। এইটা একটা বিরাট কাজ করেছে সরকার। এই সরকার যে আরেকটা কাজ করেছে, স্যার এখানে আপনাকে একটু ছোট প্রশ্ন করতে চাই যে বিদ্যুৎ তো বিদ্যুতায়িত হয়েছে, বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চল এখন বিদ্যুতের আওতায় এসেছে, কিন্তু দেখেন পরিসংখ্যান কিন্তু বলছে যে ঢাকায় মানুষ আসার যে প্রবৃদ্ধি, এটি প্রতি বছর বাড়ছে। মানে গেল বছর যদি 3% বেশি মানুষ আসে, এবার আসছে 5%। এটা কেন হচ্ছে? মানে গ্রামের সুবিধাগুলো পাওয়ার পরও কেন মানুষ আসছে? পড়ান বা পড়েন তারা বলেন প্রথম, হ্যাঁ ঠিক আছে, যারা শাস্ত্রের কথা বলছি,
প্রথম দিকে উন্নয়নের প্রবৃদ্ধির প্রথম যে সময়টা, এই সময় কিন্তু দ্রুত চলাচল বাড়বে নিয়ন্ত্রণহীনভাবে, তারপরে স্টেবল হবে। আমরা এখন ঊর্ধ্বগামী কার্ভে আছি, এইটা শাস্ত্রের কথা। এই যে বিদ্যুৎ গ্রামে গেছে ঠিকই, কিন্তু যে প্রবণতাটা ছিল শহরে আসার, এইটা এফেক্ট করতে করতে আপনাকে সময় দিতে হবে। স্বাস্থ্যসেবা গ্রামে যে এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর একটা বড় অবদান, কমিউনিটি ক্লিনিক, গ্রামে আমরা স্বাস্থ্যসেবা দিতে পারছি গরিব মানুষদেরকে, বিশেষ করে তাদের উপজেলায় জেলায় আসার প্রবণতা অনেকটা কমেছে। সুতরাং প্রত্যেক জিনিস অ্যাড আপ করে শহরে আসার প্রবণতা আরও কমবে। দুঃখের সঙ্গে বলতে হয় আরও কিছু করার দরকার। বিশেষ করে আমি যদি বলি, বাংলাদেশের সবচেয়ে বড় এমপ্লয়ার হলো বাংলাদেশ সরকার। এই সরকারের সবচেয়ে বড় বিভাগ হলো শিক্ষা এবং স্বাস্থ্য, বড় দুটি এমপ্লয়ার। কত লক্ষ শিক্ষক আমাদের আছে, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ইত্যাদি। সকলকে ঢাকায় আসতে হয় তার পেনশনের জন্য, তার বেতন বৃদ্ধির জন্য, শৃঙ্খলাজনিত কারণের জন্য, নানা কারণে ঢাকায় আসতে হয়। এই যে একটা কাজ, আমরা কিন্তু অনেকগুলা জেলাভিত্তিক, বিভাগভিত্তিক কিছু চেয়ারম্যান অফিস করেছি শিক্ষা বোর্ডের ইত্যাদি, কিন্তু ওইগুলাকে আমরা পূর্ণ ক্ষমতা দেই নাই। আপনি ধরুন প্রাথমিক শিক্ষক কত লক্ষ আছে, সামান্য পেনশনের টাকার জন্য তাদেরকে ঢাকায় এসে ঘুরতে হয় দিনের পর দিন, ছাতা হাতে। দেখবেন যুক্ত করতে চাই যে শুধু তো পেনশন নয়, আপনি স্বাস্থ্যসেবার কথা বললেন, চিকিৎসার জন্য যতগুলো বড় বড় হাসপাতাল আছে, ইভেন একদম উপজেলা পর্যায় থেকে সেগুলো কিন্তু ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেল বিশাল একটা রোগীর চাপ সহ্য করে, সোহরাওয়ার্দী মেডিকেল। কিন্তু এই যে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানোর কথা বলছেন, কমিউনিটি মেডিকেলের কথা বলছেন, কিন্তু এই যে কমিউনিটি মেডিকেলে ডাক্তার আছে কিনা, উপজেলায় ডাক্তাররা সেখানে অফিস করেন কিনা, কিংবা যে সেবাগুলো ঢাকায় করা হচ্ছে সেগুলো কি খুব কঠিন যে জেলা পর্যায়ে সেই সেবাগুলো সংযোজন করা? এখানে আসলে মানে কিসের অভাব? না না, কঠিন কিন্তু অসম্ভব নয়। আমি সরকারি চাকরি করেছি গত প্রায় 40 বছর হবে। আমি প্রথম দিকে 40-50 বছর হয়ে যাবে এখন প্রায় বলতে গেলে। আমি জয়েন করেছিলাম 74-এ, তাই অলমোস্ট। তো আমি প্রথমে যে অবস্থা দেখেছিলাম উপজেলায় বা ইউনিয়নে, তখন তো প্রশ্নই ছিল না, কোনো চিন্তা করেনি কেউ। এখন কিন্তু উপজেলায় আগের তুলনায় ডাক্তার কিছু থাকে। আমাদের কমিউনিটি ক্লিনিকে দুর্ভাগ্য, মানুষের সবচেয়ে বেশি আগ্রহ গ্রামের মানুষের, এখানে আমরা ডাক্তারদেরকে দিতে পারছি না। কদিন আগে আমরা সংসদে দাবি করেছি যে নতুন ডাক্তার যত অ্যাপয়েন্টমেন্ট দিবে সরকার, বিসিএস হেলথ, তাদেরকে যেন প্রথম 2 বছর বাধ্যতামূলকভাবে এই সকল কমিউনিটি ক্লিনিকে চাকরি করতে হয়, নইলে সে চাকরি পাবে না। এই ধরনের কয়েকটি সাহসিক পদক্ষেপ যদি আমরা করি, পেনশন, প্রমোশন, ডিসিপ্লিন, শিক্ষকদের এবং অন্যান্য চাকুরিদের যদি আমরা বিভাগীয় পর্যায়ে অফিসগুলো দিয়ে দেয়, তাহলে অনেক দৈনন্দিন সাপ্তাহিক লোক আসা অনেকটা কমে যাবে। এবং এরশাদ সরকার একটা কাজ করেছিল, হাইকোর্টকে বিভাজন করেছিল বিভাগে বিভাগে। আমি ব্যক্তিগতভাবে এখনও একটা সমর্থক, তখনও ছিলাম, বাট এইটাকে আমাদের বিস্তারিত বলতে চাই না, নানা ধরনের আলোচনা আছে। এইগুলা অত্যন্ত প্রগতিশীল একটা পদক্ষেপ ছিল উপজেলার মতো, কিন্তু শেষ পর্যন্ত তো যেভাবে হোক এই আইন সংশ্লিষ্ট, বিচার সংশ্লিষ্ট আইনজীবী সহ নানান অনেকের চাপে কিংবা সেটি কিন্তু এখনো সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি এটা আমরা আরও প্রশ্ন করব। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ, নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পর আবার ফিরে এলাম, আপনারা দেখছেন এখন প্রকাশ। মাহমুদ রাকিব, আপনি আপনার সারাদিনের যে রিপোর্টে আপনি আজকে এটি নিয়ে আমরা আলোচনা করছি। বড় দাগে এই যে একটা এত বড় শহর, পৃথিবীর অন্যতম একটা মেগা সিটি, এটিকে বিকেন্দ্রীকরণ বা এর একটা এই যেহেতু বড় বড় সচিবালয় থেকে শুরু করে সব দপ্তর এখানে, এটা সহজ ব্যাপার না। কিন্তু মানে এই উদ্যোগ কতটা এগিয়েছে আপনার কাছে মনে হয়? যে একটা কাজ, একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে তো সেটির কাজ শুরু করতে হয়। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো যে এই কাজটা শুরু হয়েছে কিনা, শুরু হলে কতটা এগিয়েছে? আর দ্বিতীয়ত যেটা বলতে চাই যে এই শহরের যারা তৃণমূল মানুষ যারা আছে, এই শহরকে এই অবস্থায় সচল রাখার জন্য কি আসলে পদক্ষেপ আছে? আমরা কিন্তু দেখি যে যেটা বলছি, যে আমি সাবেক পরিকল্পনা মন্ত্রীকেও প্রশ্নটা করেছি যে রোজগারের
যে আশায় আসা মানুষরা, এই প্রান্তিক মানুষেরা আসলে এই শহরের কোন প্রান্তে থাকবে, সেই প্রান্তটাকে আপনি খুঁজে পেয়েছেন? না, আপনি 3টে প্রশ্ন করেছেন, আমি খুব ছোট্ট করে বলবো, মূলত যারা অতিথি হচ্ছেন তারা কথা বলবেন। যেটি বলেছেন যে উদ্যোগ নিয়েছে কিনা এখনো বিকেন্দ্রীকরণের, বা কতটা এটি সক্ষম বিকেন্দ্রীকরণ করতে এই রাষ্ট্র, দেখেন একটি উদাহরণ দিলে কিন্তু বোঝা যায়। আজকে আমরা কয়েক দশক ধরে শুনছি, নিশ্চয়ই স্যার আপনারা শুনছেন, যে সচিবালয়টা শুধুমাত্র এই পল্টন থেকে সরিয়ে এটি নেওয়া হবে আগারগাঁও, সেজন্য বাণিজ্য মেলা মাঠটিও কিন্তু বাণিজ্য মেলা সরিয়ে দিয়ে নিয়ে গেল পূর্বাচলে, সেটিও কিন্তু এখন আলোর মুখ দেখেনি। তাহলে মানে আমরা কিন্তু স্পষ্ট বুঝতেই পারি যে আসলে উদ্যোগ কতটুকু নেওয়া হচ্ছে কিংবা কতটুকু কার্যকর হচ্ছে। মানে আর কিন্তু বেশি কিছু বলার দরকার নেই, বরং কি দেখছি এখনো যেটি হচ্ছে, বেসরকারি যদি একটি কালকে কোনো মানে কোম্পানি কেউ করে, ব্যবসায়িক ছোট্ট একটি কোম্পানি, তিনিও কিন্তু ঢাকায় এসে একটি হেড অফিস করে দিয়ে যাচ্ছেন, এবং তার জন্য রাষ্ট্রের যতগুলো মানে রয়েছে সংস্থা কিংবা যারা যারা পারমিশন দেওয়ার, সবাই সুন্দর করে পারমিশন দিয়ে দিচ্ছে। আমার মনে হয় নাকি ডেকে বলেও যে না, আপনি ঢাকায় কেন করছেন, আপনি কেন গিয়ে আপনার নিজ এলাকায় বরিশালে কিংবা আপনি বগুড়ায় করছেন না, এই কথাটা কিন্তু কেউ বলছেও না, বরং হয়তো আরো উৎসাহিত করা হচ্ছে। আমরা বারবার পরিবেশ আছে কি, পরিবেশ আছে এলাকায়, সব সুবিধা আছে। শিল্প গড়তে চাইলে সেখানে বিনিয়োগ প্রয়োজন, তো সেবা প্রয়োজন, সেই সেবাগুলো তো এখন সেটা তো নিশ্চিতভাবেই আপনি ঢাকার যে সেবা, রাজধানীর যে সেবা, সেটা তো পৃথিবীর কোনো দেশে সমান সেবা তো অন্য জায়গায় আপনি পাবেন না, কিন্তু বাংলাদেশের সেবাটা আরও অনেক বেশি কম অন্যান্য প্রান্তিক পর্যায়ে, জেলা পর্যায়ে। সেই সেবাটিও তো এই আমাদের পরিকল্পনা মন্ত্রী সাবেক তিনি রয়েছেন কিংবা রাজুক চেয়ারম্যান রয়েছেন, তাদের মতোই কিন্তু বিভিন্ন সংস্থার বা মন্ত্রণালয়ের সেবাটি নিশ্চিত করবার কথা ছিল। সেটি ঠিকমতো হয়নি বলেই কিন্তু আমরা যদি প্রতিবেদন করতে গিয়ে দেখেছি এখনও কিন্তু সব কিছু ঢাকামুখী। নিশ্চয়ই আমার সঙ্গে যারা রয়েছেন তারা আর বিস্তারিত বলতে পারবেন। মোহাম্মদ রাকিব, আপনাকে ধন্যবাদ। আমরা দেখছিলাম যে এই পরিসংখ্যানে নারীরা যারা আসেন এখানে, পুরুষরা বেশিরভাগ আসছেন চাকরির খোঁজেই আসছেন, জীবিকার কারণে আসছেন, এবং বাংলায় যদি বলি যে তার লেজ ধরে তার স্ত্রী এবং অন্যান্য পরিবারের সদস্যরা আসছেন। তো এই যে একটা ব্যবস্থাপনা, যে স্বাভাবিকভাবে মানবাধিকার প্রশ্নে বা যেই লোক কাজে নিযুক্ত থাকবেন তার পরিবার তার সাথে থাকবেন, কিন্তু এই যে একটা কর্মপরিবেশ তৈরি করা, কর্মসংস্থান, যে নারীরা যে আসছে, সেই ধরনের কর্মসংস্থান, নারীদের জন্য কর্মসংস্থান, এই ধরনের কোনো উদ্যোগ বা এই ধরনের কোনো গবেষণা আপনারা কি পেয়েছেন আসলে এই গবেষণা করতে গিয়ে? না, আপনি ভালো প্রশ্ন করেছেন। খেয়াল করে দেখেন যে নগরের যে কাজের যে পরিবেশের জায়গাগুলো রয়েছে, নারীরা কোন কাজের সাথে সবচেয়ে বেশি যুক্ত। আমরা দেখতে পাই যে গার্মেন্টস ওয়ার্ক যেটা আছে এখানে মূলত, আর আছে কোথাও অপ্রাতিষ্ঠানিক যে কাজগুলো আছে ওই জায়গাগুলোতে যুক্ত আছে। কিন্তু মোটা দাগে কিন্তু শহর কিন্তু পুরুষ কেন্দ্রিক যদি ওভাবে যদি চিন্তা করেন, এবং যারা মাইগ্রেট করে স্থানান্তরিত হয়ে শহরে আসছে, যেমন ধরেন বাংলাদেশের দুটো অঞ্চল, আমি দুটো না 3টে অঞ্চল থেকে সবচেয়ে বেশি মাইগ্রেট করে থাকে। এর মধ্যে একটা হচ্ছে বরিশাল, হ্যাঁ, এবং ওখানে দেখবেন পভার্টি রেট এবারও সবচেয়ে বেশি। পরিকল্পনা মন্ত্রী মহোদয় জানবেন যে গত যে হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে দেখা গেল বরিশালে হচ্ছে সবচেয়ে বেশি পভার্টি রেট। তারপরে দেখা গেল কোথায় আছে ময়মনসিংহ, তারপরে রয়েছে কোথায় রংপুর। তাহলে এই যে অঞ্চলগুলোতে যারা আসছে বেশিরভাগই কিন্তু পুরুষরা আসছে, কিন্তু শহরটা যখন আপনি জেন্ডার পার্সপেক্টিভে যখন দেখতে চান তখন আপনি ইকুয়ালিটির জায়গা আসবে। এখন দেখা যাচ্ছে যে আমরা যখন জানতে চেয়েছি যে কী কারণে স্থানান্তরিত হয়ে আসছে, এর মধ্যে অধিকাংশই দেখা যাচ্ছে যে নির্ভরশীল, যেমন হাজব্যান্ড বা পার্টনার যেহেতু শহরে থাকে তার নির্ভরশীলতার জায়গা থেকে আসছে, কিন্তু তাদের কাজের জায়গাটা কিন্তু খুব সীমিত এবং এটা কিন্তু খুব বড় আকারে নেই। আমরা কিন্তু এখনও শহরটাকে জেন্ডার সেন্সিটিভ বা ওই জেন্ডার ইনক্লুসিভ সিটিতে কিন্তু আমরা রূপান্তর করি। এখনও দেখেন নারীরা যে শহরে, আমরা কিন্তু ওই রকমভাবে কোনো মানে ট্রান্সপোর্ট, যোগাযোগ যাই বলে, আপনি তো আবাসনের কথা বলছেন, যে এসডিজি গোলের মধ্যে একটা 11 নম্বর গোলে স্পষ্টই বলা আছে এই শহরকে কি করতে হবে, অন্তর্ভুক্তমূলক টেকসই শহর তৈরি করতে হবে জনগোষ্ঠী। কিন্তু এই জায়গাগুলোতে আমার জনগোষ্ঠী বা সাবগ্রুপস অফ পপুলেশন যারা মাইগ্রেট, স্থানান্তরিত, ডিসেবল পিপুল, ওল্ডার পিপুল, আপনি যদি এই শহরটার কথাই চিন্তা করেন, আমার রাজুকের চেয়ারম্যান মহোদয় আছেন, উনি বলতে পারবেন বয়স্কদের চলার জন্য কি এই শহরটাকে আমরা তৈরি করেছি, আমরা ডিসেবল পিপুলকে চলার জন্য কি আমরা করেছি, আমরা দেশ বিদেশ বাইরে যাই, কিন্তু শহরের হেলদি যে এনভায়রনমেন্টটা তৈরি করা, এই জায়গাগুলো আমাদের কিন্তু ভাবতে হবে। আমরা রাজুক চেয়ারম্যানের কাছে একটু যাই। এই যে স্যার একটা প্রশ্ন করলেন যে এই শহরের যারা ডিসেবল পিপল আসবে, যদি বলি যে ফুটপাতের কথা যদি ধরি, কম বেশি হয়তো 200 কিলোমিটার ফুটপাত আছে এই শহরে, এবং এইখানে যেখানে 25%
স্ট্যান্ডার্ড সম্ভবত একটা শহরের রাস্তার পরিমাণ থাকে, সেখানে 10% রাস্তাও এই শহরে নেই। এই যে আপনাদের ড্যাপ, সব কিছু মিলিয়ে এই সমস্যাগুলো তো পুরনো, কিন্তু এর সমাধানের জন্য এই ড্যাপ আছে, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে কি বাধা যে হচ্ছে না কেন? মানুষ স্পষ্ট কোনো অগ্রগতি কেন দেখতে পাচ্ছে না? অনেক ধন্যবাদ। আমি গত যে প্রশ্নটা করেছিলাম, যে কথাটা বলেছিলাম যে আমাদের যে ওই প্রান্তিক অথবা বস্তিবাসীর জন্য যে আবাসন, এটা কিন্তু হয় নাই তা না, আমাদের অনেকগুলো কিন্তু হয়েছে, আমাদের মিরপুরে কিন্তু করেছি, এবং সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে হলে ভাড়ায়, যাতে করে একজন শ্রমিক বস্তিতে যে টাকায় থাকে এর থেকে কম টাকায় তারা থাকতে পারবে। এবং আমাদের রাজুকেই আমরা প্রায় 10,000 ফ্যামিলির জন্য ফ্ল্যাট করছি, আমরা মানে প্রায় 10,000 ফ্যামিলির জন্য। এটা হলো একটা বিষয়। যথেষ্ট ঢাকা শহরের, এটা আমার রাজুকের কথা বলছি, এবং আমাদের ন্যাশনাল হাউজিং কিন্তু দেশব্যাপী করছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে করা হচ্ছে। এবং এই বর্তমান সরকারের কিন্তু এবার যে মেগা প্রজেক্টের চেয়ে আমাদের আবাসনের দিকে অনেক মানে গুরুত্ব দিচ্ছেন। এবং আমি বলতে পারি যে যদি আপনারা যেভাবে হতাশা ব্যক্ত করছেন, আমি কিন্তু হতাশ নই। হ্যাঁ, আমি জানি যে এখন পুরো বিশ্বব্যাপী এখন অর্থনৈতিক মন্দা চলছে, এবং আমাদের যে 100টি আপনার মানে ইকোনমিক জোন করা হচ্ছে, ওখানে কিন্তু আমাদের ওই যে মানে আবাসন গড়ে তোলা হচ্ছে। এবং ঢাকা থেকে যে মানে আমাদের যে শ্রমিক এবং অন্যরা বাইরে যাওয়ার জন্য যে ব্যবস্থা, এটা করা হচ্ছে। এবং গ্রামগুলো কিন্তু বর্তমানে শহরের মতোই ফেসিলিটি আছে। এবং আমাদের কিন্তু ঢাকা শহরের চাপ কমানোর জন্য বর্তমান সরকার 4টি মানে স্যাটেলাইট শহর তৈরি করছি, আমরা প্ল্যান করে হয়ে গেছে। এবং এগুলো করা হবে, একটা হলো তুরাগের পারে, একটা কেরানীগঞ্জ, আরেকটা মুন্সিগঞ্জ, আরেকটা হলো দোহাতে। এবং এই প্রত্যেকটা সিটিতে কিন্তু প্রায় অনেক জনবল থাকতে পারবে। আমি আরেকটা তথ্য দিই যে আমাদের পূর্বাচল, উত্তরা এবং জিরমিল প্রজেক্টে কিন্তু মোটামুটি 50 লক্ষ লোক আমরা অ্যাকোমোডেট করব যখন এই শহরটি হয়ে যাবে। তখন যেটা হবে যে ঢাকা শহরের বর্তমান যে মানে বিল্ডিং আছে, এই বিল্ডিং কিন্তু মানে মোর দেন এনাফ হয়ে যাবে আর কি আমাদের। এবং আরেকটা স্টাডিতে দেখা গেছে যে 2050 সালের দিকে, আমি কথাও কিন্তু 2050 সালের দিকে আপনাকে আমি একটু যোগ করি, এটা হলো পরিবেশগত দিক থেকে কিন্তু ক্রমেই এই শহর বসবাসের অযোগ্যের তালিকায় আসছে, এবং সবশেষ সম্ভবত বসবাসের দিক থেকে 6ষ্ঠ অযোগ্য শহর। রাজুক যে বিভিন্ন বেসরকারি কোম্পানি আবাসনকে অনুমোদনও দিচ্ছে, তারাও করছে, এই যে জলাভূমি রক্ষার ব্যাপারে তো অনেক অভিযোগ রাজুকের বিরুদ্ধে। আমি এটা বলতে পারি যে ঢাকা শহর তো একদিনে গড়ে ওঠে নাই। 1954 সালে আমাদের এই যে ডিআইটি, যেটা ছিল ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট করা হয়েছিল, তারপর থেকে এই এতদিন যে গেল, এটা কিন্তু পরিকল্পনা আমি বলবো যে ছিল, কিন্তু আমাদের মানে যে প্রেশার এবং জনগণের যে একটা অন্তর্ভুক্তিমূলক যে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, এই পরিকল্পনার মধ্যেই আছে, তার মধ্যে অনেক আমাদের ব্যত্যয় আছে। এবং এখনও আমরা যেটা বলছিলেন একটু আগে, যে আমাদের যে ফুটপাত, এখন আমি বলতে পারি যে ঢাকা মানে সিটি কর্পোরেশন যে দুটো আছে, তারা কিন্তু ব্যাপকভাবে এই কাজগুলো করছেন, এবং এটা আমাদের চোখে পড়ার মতো। এবং যারাই ব্যত্যয় করছে বিল্ডিং কনস্ট্রাকশন, আমি যেটা বললেন যে আমাদের বেসরকারি যে ইয়েগুলো আছে, আমাদের ডেভেলপার যা আছেন, তাদের প্রত্যেকটা কাজ কিন্তু আমরা এখন মোটামুটি কন্ট্রোলে নিয়ে এসেছি, এবং তাদের সাথে মানে ডাকা হচ্ছে। এবং যারা যারা ভোগান্তির শিকার হচ্ছে জনগণ, তাদের ডাকা হচ্ছে এবং মুখোমুখি করা হচ্ছে, এবং তাদের অনেকের মানে ইভেন লাইসেন্স আমরা বাতিল করছি। এবং এই জিনিসটা আস্তে আস্তে কন্ট্রোল হবে, একদিনে তো হবে না। আমাদের প্রত্যেকটা সেক্টরেই অনেক লিমিটেশন আছে, তার মধ্যে আমাদের সবার চেষ্টা করতে হবে, এটা একা রাজুক পারবে না, সবার সমন্বিত প্রচেষ্টায় কাজটা করতে হবে। ধন্যবাদ আপনাকে। আবার একটু আমরা মাননীয় সাবেক মন্ত্রীর কাছে যেতে চাই যে স্যার, আমরা যে প্রশ্নটার উত্তর খুঁজছি যে এই শহরের অনেক জায়গা আছে যেখানে নিম্নবিত্ত মানুষেরা থাকেন, একটু সহজ করে জানতে চাই যে শহরে তো মেট্রো রেল হচ্ছে কিংবা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হচ্ছে, কিন্তু ধরেন যে এই যে যেই নিম্নবিত্ত এলাকার এই শনির আখড়ায় যারা থাকেন, মান্ডায় যারা থাকেন, উত্তরখানে যারা থাকেন, তাদের সড়কটা এই যে যুগের পর যুগ রাজুক আছে, এখানে সেবা সংস্থার অভাব নেই, সিটি কর্পোরেশন আছে, সেই সড়কগুলো 12 মাসই মানে জলাবদ্ধ থাকে। তো এইখানে কি আপনার বৈষম্য মনে হয় না? বৈষম্য তো সর্বত্রই আছে, এটা কিন্তু কেউ প্ল্যান করে করছে না, এটা প্রাকৃতিকভাবে স্বাভাবিকভাবে প্রবৃদ্ধির গতির চাপে এটা হয়ে যায় বৈষম্য, এটা কেউ বসে ঠিক করে না। আমি আপনাকে একটা কথা বলতে চাই, এখানে অনেক আলোচনা জ্ঞানী ব্যক্তিরা আছেন, সরকার অনেক ভালো প্রকল্প হাতে নেয়, জনবান্ধব, দরিদ্রবান্ধব ইত্যাদি, কিন্তু অপ্রিয় সত্য হলো সরকারের সিদ্ধান্ত সরকারের ভিতরেই বাধাপ্রাপ্ত হয় এবং বাস্তবায়িত হয় না। একটা উদাহরণ দিই, দীর্ঘদিন চাকরি করলাম, সরকারের সিদ্ধান্ত ছিল BIWTA ইত্যাদির হেডকোয়ার্টার হবে বরিশাল, আছে অর্ডার আছে,
সরকারের সিদ্ধান্ত ছিল বাংলাদেশ রেলের হেডকোয়ার্টার হবে চট্টগ্রাম, করতে পারেনি সরকার। কারা বাধা দিয়েছে? পাবলিক, নট এট অল। সরকারের অভ্যন্তরেই লোক আছে যারা শক্তিশালী এবং তারা এটাকে নস্যাৎ করেছে। তো এইগুলা কোনো কারোর প্রতি কোনো রাগেই কথাটা বলছি না, বাস্তব কথা বলছি, এগুলো হয়। সুতরাং যতই আমরা পরিকল্পনা করি না কেন, প্রাইভেট সেক্টর, জনগণ অনেক দ্রুত সরকার পৌঁছার আগে, এই যে চেয়ারম্যান মহোদয় বললেন 4-5টা উপশহর তৈরি করবেন, জায়গার নাম বললেন, উনি ওখানে যাওয়ার আগে প্রাইভেট সেক্টরের লোকেরা গিয়ে ঘর বাড়ি বানিয়ে ওখানে বসে থাকবে। এইটাই হলো, শুধু আমাদের ঢাকার জন্য নয়, সারা বিশ্বে এইটা প্রবণতাটা। তাহলে কি করতে হবে? এই যে যেগুলা দৈনন্দিন কাজ, যেগুলা ট্রাফিক ব্যবস্থাপনা, ফুটপাথ ক্লিনিং, ড্রেন পরিষ্কারকরণ, বাতি জ্বালানো, এইগুলা যদি আমরা করতে পারতাম, এইগুলাতে কোনো জনগণ কোনো বাধা দেবে না কখনোই। কিন্তু এই কাজগুলো আমরা করতে পারছি না। ফলে ঢাকা যে একটা অসহ্য জায়গা বসবাসের জন্য, এইসব কারণেই হয়। ঢাকায় কেউ বিল্ডিং বানিয়ে বসবাস করার উদ্দেশ্যে আসে না, সকালে এসে বিকাল চলে যেতে চায়, যাতে ঢুকতে পারে, বেড়ে যেতে পারে, পরিষ্কার আলো বাতাস পায়, সেই ব্যবস্থাটা করা। সেই ব্যবস্থাটা গ্যারান্টি দেওয়ার যারা দায়িত্বপ্রাপ্ত তারা কাজ করতে পারছেন না। একটু আগে যারা বললাম, সরকারের কাজ নিজেই সেই কালিদাসের গল্পের মতো, যে ডালে বসে ওই ডাল সরকারের লোকেরা কাটে পেছন দিকে। স্যার, আমরা আপনার আরও কথা শুনবো এবং আমরা এটাই বিশ্বাস করি যে সরকারের যারা জনকল্যাণমূলক কাজ, সেই কাজের প্রকল্প হাতে নেন, নীতি হাতে নেন, সেই সমস্ত নীতি নির্ধারকরাই জয়ী হবেন, তারাই শক্তিশালী, বরং যারা এগুলোতে বাধা দেন তারা জয়ী হবেন না। দর্শক দেখছেন এখন প্রকাশ, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। বিরতির পর ফিরে এলাম। দর্শক দেখছেন এখন প্রকাশ, আমরা আলোচনা করছি রোজগারের শহর ঢাকা নিয়ে। মাহমুদ রাকিব, আপনার কাছে এবারের এই বিরতির পরের এই পর্বেও আবার আসছি। আপনি রিপোর্ট করেছেন, আপনার নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে মনে। আপনি বলছিলেন যে না, আমার আসলে কিছু বলেন না, আমি একজন সাবেক মন্ত্রী মহোদয় একটি প্রশ্ন করতে চাই মান্নান স্যারকে। স্যার, আমি একটি বিষয় জানতে চাই, আপনি তো একাধিকবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং দেশের সকল কিছু পরিকল্পনা এখান থেকেই হয় এবং আপনি দীর্ঘদিন সেখানে ছিলেন। স্যার, এই যে ঢাকাকে বিকেন্দ্রীকরণ, এটিও নিশ্চয়ই এখান থেকেই আসবে, পরিকল্পনাটা হবে। আপনি যেমন বলছিলেন যে ঢাকায় যে এত কাজ বা এত মানুষের এখানে জীবিকা, এটি শুনে আপনি নিজেই নাকি অবাক হয়েছেন। মানে আপনি তো এই মন্ত্রণালয়ে ছিলেন একাধিকবার। স্যার, আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছিলেন ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে, বা সেখানে না পারার জন্য কোনো আক্ষেপ হয় কিনা? স্যার, না, ধন্যবাদ আপনাকে। শুনেন, এই পরিকল্পনা মন্ত্রণালয়ের নাম হতে পারে, কিন্তু এই পরিকল্পনা ট্রাফিক পরিকল্পনা নয়, ড্রেন পরিকল্পনা নয়। এই পরিকল্পনা বড় দাগে আমব্রেলা পরিকল্পনা, বড় বড় যে বিষয়গুলো, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ইত্যাদি ব্যাপারে। আর খুঁটিনাটি অন দ্য গ্রাউন্ড বাস্তবায়নের ভিত্তিক যেগুলো প্রকল্প ভিত্তিক পরিকল্পনা, যেগুলো ওইগুলা নির্বাহী মন্ত্রণালয়গুলো নিজেরাই প্রকল্প, বড় প্রকল্প আওতায় বানিয়ে নিয়ে আসে অনেক বিষয়। আমি আপনাকে একটা উদাহরণ দিই যে কেন সরকার পারছে না। একটু আগে যে ঘটনা দিলাম, বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণের যে একটা অত্যন্ত প্রগতিশীল জনবান্ধব সিদ্ধান্ত ছিল, যদিও মিলিটারি সরকার অনেক কিছুর সঙ্গে আমি মোটেও একমত নই, কিন্তু করেছিল এই কাজটা। সেইটাকে নস্যাৎ কারা করেছে? গ্রামের মানুষ করেছে, যারা এটার উপকারভোগী তারা করেনি। এটা করা হয়েছে ঢাকায়। নট অনলি যে ঢাকায় করে স্টপ হয় নাই, এরশাদ সরকার উপজেলাতেও কোর্ট বানিয়েছিল যাতে ছোটোখাটো মামলা শেষ করা যায়, ওইটাকেও নস্যাৎ করেছে। কারা? গোষ্ঠী আছে সরকারের ভিতরেই বা অর্থনীতির ভিতরেই বা সমাজে, যারা এটা চায় না। দে হ্যাভ দেয়ার ওন স্বার্থ, ওন ইন্টারেস্ট। তো এইগুলো মোকাবেলা করা, আই ডোন্ট নো, ওভারনাইট করা সম্ভব নয়। এগুলা সরকার পর্যায়ক্রমে ধীরে ধীরে করছে। একটু আগে যেটা বলছিলাম, এই সরকার প্রধান কয়েকটি অত্যন্ত সাহসী কাজ হাতে নিয়েছিলেন। একটা গ্রাম হবে শহর, এই কথাটা বলে স্বাস্থ্যসেবাকে, শিক্ষা সেবাকে এবং অবকাঠামো সেবা
3টি বিদ্যুৎ সহ তিনি গ্রামে নিয়ে গেছেন। ফলে আমি বিশ্বাস করি আগামী 2-4-5 বছরের পরে 10 বছরের মধ্যে আমরা ফলটা দেখতে পারবো। যদিও এটা আরও অনেক বেশি আগে আরও ভালোভাবে আমরা করতে পারতাম যদি না সরকারের অভ্যন্তরে সরকারের কাজগুলো নস্যাৎ করার কোনো লোক না থাকে। এইটা এখনও আছে, তবে আমার আনন্দের ব্যাপার কমে আসছে শক্তি। একটি স্থিতিশীল সরকার দেশে আছে, নির্বাচিত সরকার দেশে আছে, সরকার প্রধান অত্যন্ত পরীক্ষিত এবং দেশটাকে তিনি কিন্তু জানেন বুঝেন। বাংলাদেশের ইতিহাসে যদি ধরি, বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সরকার এবং টানা 4 মেয়াদ আমার যদি ভুল না হয় ক্ষমতায় অন্য কোনো সরকার থাকেনি। সেই সরকারের নীতি নির্ধারকরা যদি বলে সরকারের ভেতরেই এমন লোক আছে যাদের কারণে ভালো পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, স্যার কারা পারবে? এইটার উত্তর কি হতে পারে স্যার? এটা কি স্যার মানে আমরা কি হতাশ হব? না, এটা আমরা যুদ্ধবিগ্রহ না, হতাশা নয়, যুদ্ধবিগ্রহের ব্যাপার নয়, এইগুলা ইভলিউশনের ব্যাপার। কথা হবে এই যে একটু আগে উদাহরণ দিলাম, আরও বিকেন্দ্রীকরণের বিষয় ধীরে ধীরে বাড়ছে। কিন্তু শিক্ষার কথা বলছিলাম, কিছু কিছু বিকেন্দ্রীকরণ, ডিজি প্রাইমারি এডুকেশন, ডিজি সেকেন্ডারি এডুকেশন, বিশাল বড় টাকার সংস্থা। আমরা অনেক চিৎকার দিয়েছি সংসদে, বলছি এগুলোকে গ্রামাঞ্চলে দেন, জেলায় দেন। কিছু কিছু সামান্য কাজ যাচ্ছে, ওই আর কি দিতে চায় না। সকলেরই কায়েমি স্বার্থ এখানে আছে, নানা ধরনের, বলা ঠিক না। আমি ওই কায়েমি স্বার্থের মধ্যে বসবাস করে এসেছি, চাকরি করে খেয়ে এসেছি। আমি জেনে শুনেই বলছি, নড়ছে, তবে ধীরে নড়ছে। আরও দ্রুত নড়লে আরও দ্রুত আমাদের জীবনে কিছু অনেক সরল স্বীকারোক্তির জন্য ধন্যবাদ সাবেক পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান স্যার। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি আলোচনার। স্যার, সবশেষবারের মতো আপনার কাছে যেতে চাই। আমরা তো সমস্যা নিয়ে আলোচনা করলাম, আসলে সমাধানটা কি হতে পারে যদি এক বাক্যে একদম ছোট করে বলেন? যদি এক বাক্যে বলি তাহলে আমি বলবো আমাদের যে নীতি কৌশল যেগুলো আছে এগুলো বাস্তবায়নের জন্য সুশাসনটা নিশ্চিত করতে হবে এবং এই যে গ্রাম শহরের মধ্যে যে ব্যবধানগুলো কমাতে হবে এবং এমপ্লয়মেন্ট যেই প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে ঢাকায় আছে এবং যেই কারখানাগুলো আছে এগুলো ঢাকার বাইরে সরিয়ে দিতে হবে। অর্থাৎ মূলত আমি 4টি জায়গার কথা বলবো। একটি অর্থনৈতিক জায়গায়, ঢাকাকে তো সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু আমরা বানিয়ে ফেলেছি, যেটা আমরা বলেছি যে প্রতিবেদনও দেখলাম। কিন্তু এখন তাহলে এই জায়গাগুলো থেকে কোন জায়গাগুলো আমরা শিফট করতে পারি? ঢাকাতে সকল কিছু দরকার নেই, এই জায়গার জন্য সকল কিছুর জন্য আসবে এটার দরকার নেই। তাহলে ওই অঞ্চল ভিত্তিক এটাকে বলে ভারসাম্যপূর্ণ নগরায়ন আমরা যেটাকে বলি, যেটা ব্যালেন্স আরবানাইজেশন। সো ওই জায়গায় ফোকাস করতে হবে এবং এই যে পরিকল্পিত নগরায়নের পাশাপাশি বললাম যে ইভেন এনভায়রনমেন্টকেও ফোকাসে রাখতে হবে, কারণ সামনে ডিসপ্লেসড হবে। সো এই জায়গাগুলোতে সুরক্ষা কৌশল ওখানে নিতে হবে এবং ইন্টারভেনশনসগুলো নেওয়া যায় তাহলে চীনের মতো কৌশল নিতে হবে। চীন কিন্তু নিয়েছে যে হাউস হোল্ড রেজিস্ট্রেশন সিস্টেম। বেইজিংয়ের অবস্থা একসময় খারাপ ছিল। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে একদম শেষ বাক্যে যদি বলেন আপনার কাছে কি মনে হয় সমাধানটা কি হওয়া জরুরি বা কোন পদক্ষেপটা সবার আগে নেবার জরুরি? না, এটি তো মানে সমাধান কোন পদ্ধতিতে হবে সেটি রাষ্ট্র সিদ্ধান্ত নেবে। তো আমার কাছে যেটি মনে হয়, ঢাকাকে যদি বাঁচাতে হয়, মানে ঢাকাকে ছুঁড়ে ফেলার আগেই এই বিকেন্দ্রীকরণ করতে হবে। তা না হলে যেটি বলা হয়েছে, কিন্তু 2050 সালের মধ্যে যদি বলা হয়েছে একটি সমীক্ষায়, স্যার ভালো বলতে পারবেন, যে বাংলাদেশে যত মানুষ বাস করবে যদি এভাবে চলতে থাকে তাহলে একজন মানুষ বাস করবে শহরে, একজন গ্রামে। তাহলে বুঝতেই পারছেন এটা খুবই ভয়ঙ্কর একটা 2040-এর মধ্যে কিন্তু ভয়াবহ অবস্থা, ঢাকা বাঁচানো যাবে না। রাজুক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান, আপনার কাছে শেষবারের জন্য আসছি। শেষবার এই যে রাজুক বা আপনার যে দায়িত্ব, কি বলবেন? মানে আপনার কি স্বপ্ন বা এই শহরকে বাঁচাতে মানে মানুষ কি হতাশ হবে নাকি স্বপ্ন আছে? আমি বলবো হতাশ হওয়ার কিছু নাই। আরেকটা জিনিস হলো যে আমাদের যে বললেন যে পরিকল্পনা নেই, আমাদের পরিকল্পনা আছে। আমি তো বিভিন্ন মিটিংয়ে মিনিস্ট্রিতে যাই এবং একটু সময় দিতে হবে। এবং কোনো ডেভেলপ কান্ট্রি এখন যাদেরকে দেখছি আমরা, জন্মের পরে দেখতেছি আমেরিকা, ইউরোপ ইজ গুড, বাট আমাদের তো বয়সটা এমন হয় নাই। আমার ধারণা আগামী 15-20 বছরে এই মানে আমরা একটা কমপ্লিট পিকচার দেখব এবং ঢাকায় আমাদের যে ডেপ করা হয়েছে মাস্টার প্ল্যান ঢাকার, এটা বাস্তবায়ন হবে এবং ঢাকায় অনেক বিল্ডিং কমে যাবে এবং আমাদের কয়েকটা যে নগরী আছে এগুলো যদি হয়ে যায়, আমি তো বলবো যে হতাশ হওয়ার কিছু নাই এবং ঢাকার চাপ অনেক কমে যাবে এবং ডিসেন্ট্রালাইজ অটোমেটিক হয়ে যাবে।
আপনাকে এবং আমি অনেক বলবো ধন্যবাদ। আরেকটা কথা বলবো যে গত 15 বছরের যে উন্নয়ন আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এইটাকে এখন সাস্টেন করার জন্য আগামী 15 বছরের মধ্যে অনেকটা জিনিস সেটেল হয়ে যাবে এবং ভালো কিছু আশা করতে পারি। আমরাও আশা করি এই শহর হবে সিঙ্গাপুর সিটির মতো কিংবা বেইজিং এর মতো একটা বসবাসযোগ্য শহর। আপনাদের সবাইকে ধন্যবাদ দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন প্রকাশ, এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। শুভরাত্রি।